তার সামনে নিষ্ঠুর বর্তমান হয়ে দাঁড়ালো। আজাদ শেখ আবার উঠে দাঁড়ালো, দৌড়ে বের হবু জামাইয়ের সামনে দুহাত জোর করে বলল, বাবা সে তো অনেক বছর আগের কাহিনী, তখন পরিস্থিতি প্রেক্ষাপট ছিল ভিন্ন, আর আজ আরেক রকম। সেই ঘটনার উপর ভিত্তি করে তো তুমি এসব বলতে পারো না। আমার মেয়ের এত বড় ক্ষতিটা করো না, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য রইল। এবার বরে বেঁচে থাকা ছেলেটা একবার খানিক দূরে কোণের দিকে তাকালো, বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত স্বরে বলল, সুখবতী আমায় ক্ষমা করে দিও, আমি এতিম না। আমার বাবা মা ভাই বোন সব আছে, আর আছে আমার পরিবারের সবচেয়ে দুঃখী সদস্য ছোট মা, যাকে তোমার বাবা অনেক বছর আগে বিয়ের স্বপ্ন দেখিয়ে রঙিন বসন্ত এনে দিয়েছিল, কিন্তু কেবলমাত্র আমার নানা যৌতুক দিতে পারেনি বলে সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়ে চলে এসেছিল। যখন আমার ছোট মায়ের এমন ধ্বংসাত্মক অতীতের কথা শুনলাম, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমার বাবার এই ভুলে মাসুল দিবে তুমি। বিয়ের কোণে সুখ কোনরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেবল ফেলফেল করে নিচের দিকে তাকিয়ে আছে। এবার আজাদ শেখ হাঁটু মুড়ে বসে পড়লো মসৃণের সামনে, দু চোখের অশ্রু ঝরিয়ে অপরাধী কণ্ঠে বলল, এই সব তো তোমার জন্মের আগের কথা, তুমি বা সুখ কেউই তখন ছিলে না, আর এটা তো সুখের কোনো দোষ নেই। তাহলে শাস্তি কেন ওকে দিবে? ওকে শাস্তি দিলেই তো আপনি যন্ত্রণা পাবেন। সেই নিকৃষ্ট কাজের অনুশোচনা তো এ অব্দি করেননি, আজ সময় এসেছে অনুশোচনা করার। যে মেয়েটাকে বেঁচে থাকতে মৃত বানিয়ে দিয়েছেন, যার বাবা মেয়ের অপমান সহ্য করতে না পেরে বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কোণের সাথে দেখে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। 4 বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে হঠাৎ এভাবে দেখবো আমি কখনো ভাবতেই পারিনি। আমার স্ত্রীর বিয়ে হচ্ছে, তাও কিনা আমারই বন্ধুর সাথে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি ভালো করে চোখ মুছে দিলাম। হ্যাঁ, এটাই তোমার স্ত্রী তৃষা। তৃষাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, এক দৌড়ে চলে গেলাম তৃষার কাছে, আর তৃষাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। তৃষা তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এতদিন তুমি কোথায় ছিলে? কে আপনি? আমাকে তৃষা বলে ডাকছেন? আমি তো তৃষা না, আমি নওরিন। আমাকে ছাড়ুন। দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। না, তুমি আমার তৃষা। তোমাকে আমি পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে ঠিকই ফিরে পাবো। দেখো আজ তোমাকে আমি সত্যি সত্যি পেয়ে গেলাম। আরে আজব তো, কখন থেকে পাগলের মতো যাতা বলে যাচ্ছেন? এই কথা বলে তৃষা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায়। কি শুরু করলি তুই? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দোস্ত ও তৃষা। তৃষা মানে কি? ওর নাম তো নওরিন, আর ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমরা একই সাথে পড়াশোনা করেছি। তুই পাগলের মতো কি সব বলছিস নিহান? তোকে তো নওরিনের ব্যাপারে সব কথাই বলেছি। মিরাজ আমার কথা বিশ্বাস করো তৃষা, আমার স্ত্রী তৃষা। এবার আমি আবার মিরাজকে ধাক্কা দিয়ে চলে গেলাম তৃষার কাছে। তৃষা তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিহান, তোমার ভালোবাসা নিহান। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো, সেজন্য এমন করছো তাই না? বিয়ের সপ্তাহখানেক বাদেই আনিস বুঝতে পারলো তার বউ বেঁকে ঠিক নরমাল না। অবশ্যই এটা সে ধারণা করেছিল বিয়ের পর। ভালো বাসাবাসির আগে বেঁকে যখন বললো সেফটি ইউজ করার দরকার নেই কোনো, আনিস অবাক হয়েছিল। তোমার কি সেফ পিরিয়ড চলছে? না। তাহলে পিল খাবে? পিল খাওয়া ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, পিলও খাবো না। তাহলে প্রোটেকশন না ইউজ করলে কনসেপ্ট করে ফেলবে তো, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া ঠিক হবে না। দেখি কিছুটা বিরক্তি নিয়ে বললো, আমি বলছি তো কোনো সমস্যা হবে না, এত দ্রুত বাচ্চা আমিও নিব না। তুমি সেফটি রেখে দাও, আর কখনো এটা কিনে তোমার টাকা নষ্ট করা লাগবে না। আমি যা করার সরাসরি করবো। তখন বিস্তারিত আলোচনা করার মতো ধৈর্য বা পরিস্থিতি না থাকায় আনিসার কথা বাড়ালো না। দুজন ভালোবাসায় ডুব দিল। 6-7 দিন পর একদিন সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। বাসায় বাজার ছিল না কোনো। আনিস বিথিকে বলল খিচুড়ি রান্না করো, সাথে ডিম ভাজি। দোতলার ভাবির বাসা থেকে ডালার ডিম ধার করে আনো। বিথি জানালো ঘরে ডিম আছে, শুধু ডাউল আনলেই হবে। ঠিক আছে বলে বাইরে চলে গেলাম। রাতে ডিম খিচুড়ি পেট ভরে খাওয়ার পর বৃষ্টি ভেজা রোমান্টিক রাতে আমার ইচ্ছা হলো বউয়ের সাথে একটু রোমান্স করা। ছিল না। মোমবাতি জ্বালাতে জ্বালাতে আনিস বিথিকে জিজ্ঞাসা করলো, আজও নো প্রোটেকশন? বিথি হাসলো, ইয়েস বেবি। আচ্ছা বলো তো, তোমার কি কোনো অপারেশন করা আছে, নাকি কখনো বাচ্চা হবে না? এত নিশ্চিত কিভাবে বলতে পারো? আরে বাবা এমন কিছুই না, আমি সুস্থ একদম। আজ আমাকে খুলে বলতেই হবে, আমি কিছুই শুনবো না। বলো তুমি। সেদিন রাতে আনিস জানলো তার বউ অন্য মেয়েদের মতো না, বিথি আলাদা। সে আর সবার মতো বাচ্চা জন্ম দিতে পারবে না কখনোই। তার সমস্যা হলো সে ডিম পারে, এবং আনিস কিছুক্ষণ আগে